এই শীতের সময়টাতে বাড়িতে বানিয়ে পিঠে, পায়েস আরও কত কিছুই না খাওয়া যায়। তো সেরকমই দেখলাম যে গাজরগুলো ফ্রিজের মধ্যে পড়ে পড়ে শুকাচ্ছিল। তো যেমনি ভাবা তেমনি কাজ। আগে আমি গাজরগুলোকে বের করে নিয়ে আসলাম। তো আজকে বানাবো গাজরের হালুয়া। অনেক দিন হয়ে গেছে গাজরের হালুয়া খাওয়া হয়নি। তো আজকে আমি প্রথমবার বানাবো। তাই ভাবলাম চলো ঝটপট রেডি করে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সবাইকেই জানাই গুড ইভিনিং। আর এখন বাজে সন্ধ্যা 7টা। হ্যাঁ, আজকের ভিডিওটা আমি মোটামুটি সকাল দিকে কিছুই আর করিনি। তো সেই জন্য ভাবলাম যে আজকে ভেবেছিলাম সন্ধ্যার দিকে একটু স্পেশাল কিছু বানাবো। তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা শুরু করব। তো চলো, এখন 7টা বাজে। আর আজকে আমি কি বানাবো না বানাবো সেটা সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখো। আর সকাল দিকে কি বলতো, দু একদিন মনে হয় যে ভিডিওটা শ্যুট করি, কিন্তু এখন অনেকটা বেশি ঠান্ডা পড়ে যায়। সত্যি কথা বলতে আমি সকালে উঠতে একটু দেরি করছি। তো সেই কারণে সকালে ওঠার পর আর ভিডিও বানালেই হয় না, জানো তো। সেগুলো এডিট করা, ভিডিওটাকে শ্যুট করা অনেকটা পরিমাণে সময় লেগে যায়। বিশেষ করে ভিডিও এডিট করার থেকেও না, ভিডিওটাকে এডিট করতে অনেক বেশি সময় লাগে শ্যুট করার থেকেও বেশি। তো চলো, এখন আমি যাব মাসিমণির ওই বাড়িতে। কারণ তোমরা দেখেছো আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার মাসিমণি এতদিন বহরমপুরে থাকতো। তো মাসিমণি দীর্ঘ চাকরি জীবনে আজকে প্রায় 3-4 দিন হলো মাসিমণি রিটায়ার করে গেছেন। তো সেই কারণে একটু বিজি ছিলাম, যে যার জন্য ভিডিও শ্যুট করেও কিন্তু এডিট করা হয়নি বলে আমার মাঝে মাঝে 2-1 দিন গ্যাপও কিন্তু হয়ে যায়। তো মাসিমণি এখন থেকে এখানেই থাকবে। আর আমরা যেহেতু একটা রেন্টেড হাউসে থাকি, তো সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে থাকাটাও তো সম্ভব নয় একটা বাড়িতে। কারণ যারা বাড়ির ওনার আছে তারা কিন্তু সবসময় সব কিছু অ্যালাউ করে না। আর আমার মাসিমণি যদিও একা, মাসিমণির জীবনে আমরাই মাসির সন্তান, এরকমই বলতে পারো। তো সবটা তো ভিডিওতে এইভাবে শেয়ার করা যায় না। আমি তোমাদেরকে পরে নিশ্চয়ই শেয়ার করব। আর আমার ভিডিও যদি তোমরা দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো তাহলে এখন আর বেশি কথা বাড়াবো না। মাসির ওই বাড়িতে মা গেছে, আর আমি একটু যাবার মাসি যে বাড়িটাতে থাকছে, তো সে বাড়িটা আমাদের এই বাড়ির থেকে 2টো বাড়ির পরই আর কি। তো সেখানে আর কি যাবো একটু। এখন সারাদিন থেকে যাওয়া হয়নি। আর এখন একেবারে নতুন একটা জায়গা, তো সেই কারণে দেখবে কোনো মানুষেরই কিন্তু বেশিক্ষণ ভালো লাগে না। এখন একটা খুবই মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি, জানো তো। জীবনে যখন বিপর্যয়গুলো আসে না, তখন কিন্তু একটার পর একটা চলেই আসে। আর বিপদ কাউকে বলে আসে না। আর অবশ্যই আমাদেরকে পজিটিভ থাকতে হবে, যে কোনো পরিস্থিতিতেই একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে চলতে হবে। তো চলো তাহলে বেশি কথা আর বাড়াবো না। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই পুরো প্রসেসটার মধ্যে সবথেকে কঠিন যে কাজটা লেগেছে সেটা হচ্ছে এই গাজরগুলোকে সুন্দরভাবে ঘষে নেওয়া। কারণ কি বলতো, গাজরগুলো বেশ কয়েকদিন হয়ে গেছিলো, যার জন্য ভিতরে যে রস টাইপের একটা জুসটা থাকে গাজরের, সেটা কিন্তু একটু একটু শুকনো টাইপের হয়ে গেছিলো, যার জন্য অনেকটা বড় বড় গাজরগুলো ছিল, ঘষতে কিন্তু আমার অনেক অসুবিধা হয়েছে। আর যেহেতু গ্রেটারটাও অনেকটা ছোট ছিল কি না, তো তার জন্য একটু শক্ত শক্ত টাইপের লাগছিলো, আর হাতে বারবারই লাগছিলো। তো চলো, ফাইনালি আমার গাজরগুলো সব ঘষে কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি ঘি, তার সাথে একটা বড় তেজপাতাকে 2 ভাগ করে কেটে নিলাম, আর দিলাম 2টো মতো এলাচ। আর ঘিটা খুব বেশি যেন জ্বলে না যায় সেরকম মতো মিডিয়াম লো ফ্লেমে রেখেছিলাম। আর এখন এই গাজরগুলো সবটাই কিন্তু আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই গাজরগুলো ঘিয়ের মধ্যে দিয়েই একটু বেশ সুন্দর করে এখন ভেজে নেব। সাদা তেল দিয়েও হয়, কিন্তু যদিও ঘিটা ছিল তার জন্য ঘিটাই দিলাম। আর সাদা তেল দিয়ে খুব একটা ভালো কিন্তু হবে না, কারণ ঘিয়ের একটা যে ফ্লেভারটা, সেটা কিন্তু গাজরের হালুয়ার মধ্যে মিশে গিয়ে না দারুণ একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যায়, আর খেতে অনেক বেশি সুন্দর লাগে। সব জিনিস মানে কি বলো তো, তেল দিয়ে কিন্তু সব জিনিসটা হয় না। কিছু কিছু রান্নার নিয়ম তো একটা আলাদা আলাদা থাকে না, তো সেগুলো ফলো করাই ভালো। তো যাই হোক, এখানে গাজরটা দেখো অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে এসেছে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় ততটা পর্যন্তই ভেজেছিলাম। আর এখানে দেখো ফুল ফ্যাট মিল্ক আমার প্রায় 1 গ্লাস, বড় গ্লাসের 1 গ্লাস দুধটা নিয়ে নিয়েছিলাম। দুধটা কিন্তু অনেকটা পুরো ঘন, তার জন্য আমার 1 গ্লাসেই মোটামুটি হয়ে গেছিলো। আর এর সাথে একটু জল মিশিয়ে দেবো, কারণ কি গাজরগুলোতে একটু সেদ্ধও হতে হবে, যার জন্য একটু ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া মতো করে এখন আমি চিনিটাকে কিন্তু এর সঙ্গে অ্যাড করিনি। দুধটা মিশিয়ে নেওয়ার পর গাজরটা অল্প একটু ফুটিয়ে আসলে তারপরে আমি আরেকটু জল দিয়েছিলাম। ওই 1 গ্লাস মতো দুধ আর তার সাথে 1/2 গ্লাস মতো জল আর কি দিয়েছিলাম। আর চিনি যেহেতু এখনও দিইনি, তো ভালো মতোভাবে আগে সেদ্ধটা করে নিয়েছিলাম। কারণ একটা বেশ ময়েশ্চার ব্যাপারটা যদি চলে আসে, তাহলে দুধের সাথে মাখা মাখা হলে না দেখতেও ভালো লাগে, খেতে অনেকটা সুন্দর লাগে। আর এখন আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু গাজর এমনিতেই একটু মিষ্টি, তো সেই কারণে খুব অল্প পরিমাণেই চিনিটা দিয়েছিলাম। আর দেখে নিলাম যে যদি মিষ্টিটা প্রয়োজন পড়ে তাহলেই দেবো, কারণ অতিরিক্ত মিষ্টি
মিষ্টিও আবার কিন্তু ভালো না। তো যার কারণে এখন এরকম মতো থাকবে, আর একটু ঢেকে রেখে নাড়াচাড়া করে নেবো। আর আমার কিন্তু যে কোনো পায়েস বা এরকম গাজরের হালুয়া সব কিছু কিন্তু একটু টানটানই ভালো লাগে। যেহেতু ঘি এর মধ্যে দেওয়া ছিল আগে থেকে, তো তার জন্যই অল্প একটু যাতে দুধটা থাকে সেরকম মতো নামিয়ে নিয়েছিলাম। তো এটা ঠান্ডা হয়ে গেলে দুধটা এর মধ্যে টেনে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর দেখো, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছিল। সেই বলে না, প্রথমে মানুষ তার রূপটাই দেখে, তারপর তার গুণটাকে কিন্তু বিচার করে। তবে এখানে কিন্তু রূপ আর গুণ দুটোই কিন্তু একেবারে অনবদ্য। তো যদিও আজকে আমি প্রথমবার নিজের হাতে গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো এর আগে বাড়িতে হয়েছে কিন্তু আমি নিজে বানাইনি। আজকে ছিল প্রথম আমার বানানো, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমারও ভালো লাগলো, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে।